স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশের বিভিন্ন জায়গায় ঘটে চলছে সংঘর্ষের ঘটনা, নিহত হচ্ছে রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ। স্থায়ী কোনো সমাধানে ব্যর্থ হচ্ছে রাজনৈতিক দলগুলো। এসব নিয়ে আজকে আলোচনা সংবাদ। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিম নাসির মুন্নি, আওয়ামী লীগ নেতা এ কে ফায়াজুল হক রাজু, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কাঞ্চন, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শাহেদ পাটোয়ারি আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। আমি এ কে ফায়াজুল হক রাজু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ কোন্দল সংঘাত হানানি বেড়ে চলেছে, এর ফলে গত বছরই শুধু নিহত হয়েছেন ৮৩ জন। এই সংঘাত এবং যে দ্বন্দ্ব, এটি বাড়ার কারণ কি বলে আপনি মনে করেন, নাকি এই রেট ঠিকই আছে? এরকম হওয়ারই কথা, ৮৩ জন মারা গেছে, কমই মরছে, এরকম ব্যাপার নাকি? ধন্যবাদ খালেদ ভাই। বিষয়টা আসলে একটা এরকম যে একটি রাজনৈতিক দল, অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশের আওয়ামী লীগ, তারা এখন জানেন যে আমরা এখন ক্ষমতাসীন, আমাদের অন্যান্য শরিক দল সহ। তো বাংলাদেশের বাস্তবতায় কিন্তু কিছু জিনিসকে বিবেচনায় আনা উচিত। সেটা কি যে এই যে আমাদের ভিতরে এই রাজনীতির যে সংস্কৃতি, যে রাজনৈতিক সংস্কৃতির চর্চাটা আমাদের ভিতরে, এই যে গণতান্ত্রিক চর্চাটা, সেটায় দীর্ঘদিন থেকে কিন্তু এই যে দলের ভিতরে অনেক সময় কোন্দল থাকে এবং মনোমালিন্য এবং বিভিন্ন কাজের অংশগ্রহণ করতে যাওয়া, এসব কিন্তু নতুন কিছু না। এবং মূলত কিন্তু দেখবেন যে অন্তর্নিহিত কারণগুলো যদি দেখেন, এইসবই কিন্তু উৎস। কি কি উৎস? এই ধরেন যে আপনার আমাদের দলের ভিতরেই সবাই যে একদম সাধু সন্ন্যাসী তা তো না, এটা তো বাস্তবতা, এবং এটাকে অস্বীকারও করা কিন্তু ঠিক হবে না। হ্যাঁ, তো তার ভিতর দিয়ে সবচেয়ে বড় যেটা এখানে দেখার বিষয়, সেটা যে দেখেন অলরেডি এই যে এই ঘটনার পরে সিরাজগঞ্জে এই যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু ৫-৬ জন অলরেডি কিন্তু ভিতরে চলে গেছে, অর্থাৎ আইনের আওতায় তারা চলে এসেছে, এবং এজাহারভুক্ত আসামি ২ জন কিন্তু অলরেডি অ্যারেস্টেড। তো আইন কিন্তু বসে নেই, এবং মোটামুটি এটা একটা, আমি আসলে আইনের ব্যাপারটা না, মানে এই কোন্দলটা কেন হচ্ছে, মানে কি এত মধু, মানে আওয়ামী লীগের মধ্যে সেই মধুটা কি? না, সেইটা বলছিলাম কিছুক্ষণ আগে যে একটা বাস্তব একটা কিন্তু ভিত্তি আছে। সেই ভিত্তিটা হচ্ছে যে দল ক্ষমতায় থাকলে, এটা বাংলাদেশের মোটামুটি সবগুলো দলেরই কিন্তু এরকম একটা অবস্থা দেখা যায়। আপনি যদি বিএনপি সময় দেখেন বা অন্যান্য সময় দেখেন, বিএনপি থেকে না, বিএনপি থেকে তো আওয়ামী লীগ আলাদা দল, না আওয়ামী লীগের ব্যাপারটা জানতে চাচ্ছেন? না, ন্যাচারালি সেখানে আওয়ামী লীগের ঘটনা হচ্ছে না বেশি হচ্ছে, সেটা একটা বিবেচ্য বিষয় হতে পারে। আপনি যেটা একটু আগে প্রশ্ন করেছিলেন যে রেশিও ওয়াইজ ঠিক আছে কিনা, সংঘর্ষের মানে ইন্টারনাল যে কনফ্লিক্ট বা তার কারণে যে খেসারত দিতে হচ্ছে, এটার মাত্রা বেড়ে গেছে কিনা। মাত্রা বাড়েনি না, আমি মনে করি যে মাত্রা ওই অর্থে বাড়ে নাই। ওকে, ঠিক আছে, আমি আবার আপনার কাছে আসছি। তবে এটা অস্বাভাবিক না, আমি এটা নিয়ে মানে হ্যাঁ, এটা অস্বাভাবিক না। কারণ কি, শুনেন, দল ক্ষমতা থাকলে বাংলাদেশের আমাদের যে রাজনীতির যে কালচার, রাজনৈতিক কালচার আসলে আমি বুঝি না। আমার কাছে রাজনৈতিক কালচার আমি বুঝি, এখন আওয়ামী লীগ ক্ষমতা আছে, যা কিছু কালচার সব আওয়ামী লীগেরই কালচার। রাজনৈতিক কালচার আবার না, এটা আমাদের একটা পুরনো একটি অভ্যাস যে নিজেদের ভিতরে সংঘর্ষ ঘটনা, সেখানে কিন্তু তখন কিন্তু দল দেখে, তখন কিন্তু নিজস্ব স্বার্থটা দেখে, নিজস্ব স্বার্থটা, ব্যক্তি স্বার্থ দলের স্বার্থে চলে যায়। দলের একটি উপরের দিকের পজিশনে যাওয়ার যে আকাঙ্ক্ষা, দলের পজিশনে পজিশনের মধুটা কি সেটাই জানতে চাই। খালেদ ভাই, দলের তো কোনো নীতিমালা নাই যে তোমরা সংঘর্ষ করে, না, দলের নীতিমালার মধ্যে না থাকলেও কিছু লক্ষণ আছে। আমি আপনার কাছে আসছি, কিছু লক্ষণ আছে যে সম্মেলনের আগে সারা দেশে তৃণমূল থেকে বহিষ্কৃত নেতাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, ফলে যারা শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত, দখলবাজি সহ নানা অপরাধে অভিযুক্ত, সেরকম অনেক নেতা পার পেয়ে গেছেন। তাদেরকে এনকারেজ করা হয়েছে যে আপনারা শক্তি দেখান, শক্তি দেখা থাকে। কিন্তু আচ্ছা, আমি একটু কাজের কাছে আসি যে অধ্যাপক হাফিজুর রহমান কাজর, আপনি কি মনে করেন যে এই যে সংঘাতের পিছনে আসলে মূল আকর্ষণের জায়গাটি কোনটি? মূল আকর্ষণের জায়গাটি কোনটি? কেন তারা পরস্পর নিজেদের দলের মধ্যে সংঘাত করছে? এটি তো কোনো আদর্শের সংঘাত নিশ্চয়ই না, যে জামায়াত বা বিএনপি যে আদর্শের ক্ষেত্রে বিপরীত অবস্থান আছে তাদের সাথে লড়াইতে এই প্রাণঘাতী ঘটনা ঘটছে। এটা নিজেদের মধ্যে ৮৩ জন একটি বছরে। এখন আকর্ষণ বলেন, বিকর্ষণ বলেন, আর যাই বলেন, সেটা দলের ভেতরে বলেন, মানুষের ভেতরে বলেন, যেটা হয় যে টাকা পয়সা নিয়ে, তারপরে ল্যান্ড নিয়ে, তারপরে আপনার স্বার্থ নিয়ে মানুষের দ্বন্দ্ব হয়। এটা একটা বাপের ৫টা ছেলে মেয়ে থাকলে জমি জমা নিয়ে এক ছেলে আর এক ছেলেকে খুন করে ফেলে। সেটা হচ্ছে যে দ্যাট ইজ দি রিয়ালিটি অফ হিউম্যান সোসাইটি। আচ্ছা, আমরা একটি এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ পেলাম যে ওই সাংবাদিক হত্যার দায়ে যে পৌর মেয়র জড়িত আছেন, সেই আলিমুল হক মিরু, তাকে গ্রেফতার করা হয়েছে। তার 2 ভাইকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। না, সেই আলিমুল হক মিরু খবর আমরা এইমাত্র নিশ্চিত করেছি। হি ইজ দি মেইন অ্যাকিউজড, বাট এগেইন তার 2 ভাইকে কিন্তু অলরেডি নেওয়া হয়েছে। না, মানে খুবই স্পিডি। যাই হোক, আমি এটা আর কথা বলতে চাই না। কাজল ভাই, আপনি বলছিলেন।
হ্যাঁ, দেখেন যে আপনার কিছু বিষয় হচ্ছে যে আমি আইনের একজন ছাত্র হিসেবে, অপরাধ বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে যেটা মনে করি যে মানুষের যে হিউম্যান সোসাইটিতে আপনি যে ক্রাইম দেখবেন, ভায়োলেন্স দেখবেন, টেরোরিজম দেখবেন, নানা রকম দ্বন্দ্ব সংঘাত দেখবেন, তার কিছু কারণ মানুষের ভেতরে। হ্যাঁ, যেমন মানুষ সেলফিশ, মানুষ অ্যাগ্রেসিভ, মানুষ জেলাস, তারপরে পার্সোনালিটি ক্ল্যাশ, তারপরে মানুষের ভিতরে যে লাস্ট, রেপের মূল কারণ যেটা, এত মহিলা মেয়েরা যে সহিংসতার শিকার হয়। আর কিছু কারণ হচ্ছে এটা বাইরে, সেটা হচ্ছে কিছু হচ্ছে অ্যানোমালিজ ইন দি সোশ্যাল স্ট্রাকচার, রাষ্ট্রীয় স্ট্রাকচারের মধ্যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, নানা কারণ। হ্যাঁ, সুতরাং কিছু কারণ ভেতরে, কিছু কারণ বাইরে, এবং কিছু হচ্ছে আপনার মানে মুশকিলটা হয় যে আমরা রাজনৈতিক দলের কথা যখন বলি তখন আমরা চিন্তা করি যে একটা আদর্শের ভিত্তিতে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা দল হয়েছে। তাদের মধ্যে যখন আমরা এই ধরনের সংঘাত দেখি যে তারা টেন্ডার নিয়ে, কিংবা ধরেন যে জমি জমা নিয়ে, কিংবা জমি দখল নিয়ে, কিংবা ধরেন যে নানা রকম টাকা পয়সা নিয়ে, টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে তারা যখন এগুলো করছে, তখন সেটা খুব মানে পীড়াদায়ক হয়, তখন সেটা খুব পীড়াদায়ক হয়। এবং সেটা বাংলাদেশে সেটা কমার কোনো লক্ষণ নেই, বরং দিন দিন বাংলাদেশের যে সোসাইটি, এটা যে ভোগবাদী হচ্ছে, এটা যে পুঁজিবাদী হচ্ছে। এর জন্য অধ্যাপক কার্জন, আপনি আমাদের দায় দেখেন কিনা যে আমরাও আসলে রাজনৈতিক নেতাদের হাত শক্তিশালী করি, তাদেরকে ক্ষমতাবান করি এবং তাদের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্যই, আমার ভাইয়ের চাকরি বা কাউকে কোর্ট থেকে ছাড়ানো বা অন্য কোনো আধিপত্য বিস্তারের জন্য, ব্যবসায় সুবিধা পাওয়ার জন্য, মাস্তানি করার জন্য। একটা হচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক নেতাদের গালাগাল করলে তো হবে না। আপনার মূল যে কথাটা যে একটা দেশের কিংবা সমাজের জনগণ যে স্তরের, তারা সেই স্তরের নেতাই পান, রাইট? আপনার নেতারা আপনাকেই রিপ্রেজেন্ট করে, একটা। নাম্বার 2 হচ্ছে আমাদের জনগণের ভিতরে আরেকটা মুশকিল হচ্ছে যে আমরা নানা কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক নেতাদের কাছে গিয়ে ভিড় জমাই যে আমার এটা করে দেন, আমার ওটা করে দেন, তদবির করেন। আবার আমরা কিন্তু পত্রিকায় এসে, টক শোতে এসে তাদের গালাগালি করি। এই কন্ট্রাডিকশনটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আমি বিশেষ শাহমাদের পাটোয়ারির কাছে যাচ্ছি। শাহমাদের পাটোয়ারি, আপনি জানেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলছেন দেশে সাংবাদিকদের উপর নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। তার কারণ হিসেবে তিনি বলছেন বর্তমান সরকারের দেশে ব্যাপক উন্নয়ন হলেও সুশাসন প্রতিষ্ঠিত হয়নি, যার কারণে এই দেশে কোনো এইসব ধরনের ঘটনা ঘটছে। এগুলি কি সমস্যাকে এক ধরনের পাশ কাটিয়ে যাওয়া, উন্নয়ন হলেও সুশাসন হয়নি, মানে এক ধরনের কথার কথা কিনা? উন্নয়ন হয়েছে, এটা তো দৃশ্যমান, এটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, তবে হ্যাঁ সাম্প্রতিক সময় প্রক্রিয়াটা একটু বেগবান হয়েছে। মূল সমস্যা যেটা সবসময় বলে আসছি যে ইফেক্টিভ ইলেকট্রাল রিপ্রেজেন্টেটিভ গভর্নেন্স নাই। সিম্পল কথা, একটা জেলায় আওয়ামী লীগ, বাংলাদেশে অনেক জেলায় আওয়ামী লীগ প্রথম দল, কোন কোন জেলায় দ্বিতীয় দল, দু একটা জেলাতে তৃতীয় দল, এমনও জেলা আছে, মানে ভোটের দিকে বলছি। সেই তৃতীয় দল যেখানে আওয়ামী লীগ, সেখানেও জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের, সেখানেও 5 জন এমপি আওয়ামী লীগের, সেখানেও পৌর মেয়র সবাই আওয়ামী লীগের, সেখানে ইউপি চেয়ারম্যান 80% 90% আওয়ামী লীগের। তাহলে ভোট হচ্ছে 20-30%, ইলেক্টেড পর 99% আপনি হোল্ড করছেন, তাতে ভারসাম্যহীনতা হবেই এখানে। এবং প্রশাসনের সাথেও তখন যেটা হয় যে ম্যান্ডেটবিহীন নেতাদের অনেক ক্ষেত্রেই প্রশাসন আধিপত্য মানতে চায় না, এটা খুব স্বাভাবিক। কারণ মানে প্রশাসনের সাথে রাজনৈতিক নেতার ভিতরে পার্থক্যটা কোন জায়গায়, যে আমার ম্যান্ডেট আছে, তোমার ম্যান্ডেট নাই, আমার এলাকায় আমি রাজনীতি করছি, তুমি আজকে আসছো কালকে চলে যাওয়া, এই জায়গাটাতে একটা বিশাল ভারসাম্য থাকে। আর এর সাথে তো অবশ্যই যেটা হয়েছে, অবশ্যই রাজনীতি একটা খুব লাভজনক জিনিসে পরিণত হয়েছে। ইটস গুড পিস অফ কেক ফর এভরিবডি। এবং আপনি বায়বীয় প্রকল্প যেটা বলে, আমি নিজেও যেহেতু এলাকায় খুব যাতায়াত করি, অসংখ্য প্রকল্প শুধু কাগজে কলমে আছে। না বিশেষ আমাদের পাটোয়ারি, আমি কি একটু আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি নিজেও একজন রাজনীতিবিদ, আপনি জাতীয় পার্টি থেকে সুন্দরগঞ্জে যেখানে একটি আসন শূন্য হয়েছে সেখানে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার জন্য কি রাজনীতি খুব লাভজনক? অবশ্যই না। এটা আপনি কেন আলাদা অন্য সবার চেয়ে? না, আমি অবশ্যই সবার থেকে আলাদা না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমি একেবারে রুট লেভেল থেকে যে রাজনীতিটা করেছি, ওয়ার্ড পর্যায়ে আমি ওয়ার্ড কমিটি করেছি, রীতিমতো ওয়ার্ড মহিলা কমিটি করেছি, মানে গ্রামে গিয়ে ওয়ার্ডে মহিলাদের সাথে 50 জন মহিলার সাথে বসেছি, মিষ্টি খেয়েছি, কমিটি করেছি। সেখান থেকে ধাপে ধাপে 7 বছর আমার রাজনীতির পদচারণা, জনগণের সাথে একটা সংযোগ আমার মনে স্থাপন হয়েছে, একটা কমিটমেন্ট স্থাপন হয়েছে, যেটা অনেকের ক্ষেত্রেই আপনার কাছে খুব লাভজনক না রাজনীতি? না, আমার কাছে লাভজনক অবশ্যই না। তবে এই কথাগুলোর জবাব যদি কখনো ইলেক্টেড হই, তারপরে আপনার টক শোতে আমি দিব, এখন আমি দিব না। অ্যাডভোকেট ফাহিম হাসান মুন্নি, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন বর্তমান সরকারের সময়, সরকারের সময় রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকদের উপর যত নির্যাতনের ঘটনা ঘটেছে, অতীতে এমন কখনো এমনটা হয়নি। জবাব দিয়েছেন আবার ওবায়দুল কাদের, আপনি নিশ্চয়ই জানেন যে তিনি মনে করে দিয়েছেন হুমায়ুন কবির বালু সাংবাদিক, তাকে হত্যা করা হয়েছে, মানিক শাহকে হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা নির্যাতনে বিএনপি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তো
এই দলীয় কোন্দলের কারণে সাধারণ মানুষের মৃত্যু আর বিগত বছরগুলির থেকে বর্তমান সময়টা কোন দিকে আলাদা, এটা যদি একটু আমাদেরকে বলেন। আপনাকে ধন্যবাদ। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন এটা তো উনি যথার্থই বলেছেন। আপনি দেখেন অতীতে কি কখনো দেখেছেন যে বাচ্চাদের বুকের উপর দিয়ে একজন আওয়ামী লীগের উনি বোধহয় প্রতিনিধি কোন স্থানীয় সরকারের যাই হোক ইলেক্টেড একজন মানুষ, উনি বুকের উপর দিয়ে হাঁটছেন, পিঠের উপর দিয়ে না পিঠের উপর দিয়ে হাঁটছে, তাদেরকে ব্রিজ বানিয়ে হাঁটছে। আর এইভাবে ওপেনলি যেভাবে এই সাংবাদিক শাওন তাকে যেভাবে গুলি করে হত্যা করা হলো, অতীতে গত 8 বছরে কত অসংখ্য সাংবাদিক, আপনি দেখেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে, উনি কিন্তু 3 বছরের অধিক কাল তারা অভ্যন্তরে জেলখানায় ছিলেন। এইরকম আরো বহু সাংবাদিক আছে যারা আজকে দেশে থাকতে না পেরে আপনি হয়তো বা জানেন বিদেশে আপাতত বসবাস করছে। এইরকম যখন অবস্থা, তখন দেশে আসলে প্রবলেম হয়ে গেছে কি যে একটা বিরোধী দল তো নেই, গণতান্ত্রিক স্পেস দিবেন না সত্যিকার অর্থে। আপনি তো অনেক খবর রাখেন, আমি শুধু একটু জানতে চাচ্ছি একাডেমিক ইন্টারেস্টে যে ধরেন আপনি সাংবাদিকদের কথা বলছেন, কিন্তু বাংলাদেশে বিএনপির মুখপাত্র বলে পরিচিত দিনকাল বের হচ্ছে, জামায়াতের মুখপাত্র বলে সংগ্রাম বের হচ্ছে, নয়া দিগন্ত বের হচ্ছে, তাদের বেরোতে কি কোনো অসুবিধা হচ্ছে? বা তারা, আমি খুব নিয়মিত পত্রিকাগুলি পড়ি, তারা সরকারের কিন্তু সাংঘাতিক সমালোচনা করে, আপনি যদি আজকেও দেখে থাকেন। আমি একটু আমাদের পরিচিতদের অনুরোধ করব যে তাদের পত্রিকাগুলি একটু দেখাতে। মনে করিয়ে দেই যে আপনি দেখেন আমার দেশ পত্রিকা তো বন্ধ হয়ে গেছে, আপনি দেখেন যে চ্যানেল 1 কিংবা দিগন্ত টিভি অথবা ইসলামিক টিভি, রিসেন্টলি পিস টিভি, এগুলো তো বন্ধ হয়ে গেছে। অনেক কিছু হিসাব মিলাতে পারেন, সেজন্য এই বললাম মানে সংগ্রামের থেকে কি সরকারের সমালোচনা বা সংগ্রাম থেকে দৈনিক সংগ্রাম যদি জামাত ইসলামের মুখপত্র, তার থেকে কি আর এনটি আওয়ামী লীগ কোনো পত্রিকা আছে কিনা বা দিনকাল? আর দেখেন যে আপনি যে দুটো পত্রিকার নাম বললেন ভালো বলেছেন, ঠিক আছে, তো পাশাপাশি ওগুলোও তো সত্যি বিভিন্ন টিভি চ্যানেল বন্ধ হয়ে গেছে, পত্রিকা বন্ধ হয়ে গেছে, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালগুলোর উপরও নতুন করে আপনার আইন কানুন রীতিনীতি দিয়ে আপনাদেরকে গণমাধ্যমকে কিভাবে হাত পা বেঁধে রাখা হয়েছে সেটা অনেক সময় আপনারা হয়তো বলতে পারছেন না পরিস্থিতির কারণে, যে কোনো কারণেই হোক, কিংবা আপনি এক্সেপশন মনে দাবি করতে পারেন নিজেকে, না কিন্তু এখানে সেন্সরশিপের যে ব্যাপারটা আছে অলিখিত, হ্যাঁ, সেটাতে তো দেশের মানুষের কাছে গোপন কিছু না, এটা যে এটা খুব একটা নতুন কথা। আপনি একজন আইনজীবী, আপনার মানে আপনাকে আমি একটু বলতে চাই যে আমি এই সেন্সরশিপটা ফিল করি না, আমি সেন্সরশিপটা ফিল করি না, আপনারা ফিল করেন না? আমি ফিল করি, আপনাকে আমি বলি, শুধু আমি না, আমাদের দেশের বহু মানুষই এটা ফিল করে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আপনাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে তারাও এটা ফিল করে, যে কারণে গণমাধ্যমের স্বাধীনতা আর গণতন্ত্রহীনতা এই দুটো বিষয়ে আপনি দেখবেন বিভিন্ন সময়ে তারা কিন্তু স্টেটমেন্ট দিয়েছে এবং দিচ্ছে। আপনার বোধহয় লাস্ট যে রিপোর্টটা ছিল ইউরোপিয়ান ইউনিয়নের, সেখানেও কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের নিরপেক্ষতা, হ্যাঁ, গণমাধ্যমের সেন্সরশিপ, এই কথাগুলো কিন্তু এসেছিল। এখন দেখেন হয় কি, এখন ওই আপনি যেটা বলেছিলেন একজনকে যে এত কি মধু কি আছে আওয়ামী লীগের অন্তর্কোন্দলের একটা বোধহয় না, হ্যাঁ আপনাকে, হ্যাঁ ওনাকে রাজু সাহেবকে যে প্রশ্নটা করলেন, আমার মনে হয় কি যে ওই ক্ষমতার কাছাকাছি হালুয়া রুটি খাবে আর কি। এখন এই পর্যায়ে, যে পর্যায়ে আওয়ামী লীগ গেছে গত 8 বছরে, একটা জবাবদিহিতাহীন, সুশাসনবিহীন, গণতন্ত্রহীন একটা সরকার ব্যবস্থায় আর সত্যিকার অর্থে কার্যকর কোনো বিরোধী দল না থাকলে কি হয়, এটার উল্লেখযোগ্য প্রমাণ হচ্ছে আপনার বক্তব্যের সাথে আমি একমত। আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে যখন রাজু ভাই আপনার কাছে ফিরবো, তখন একটি বিষয় জানতে চাইবো, আপনি নিশ্চয়ই জানেন যে তিনি যে পৌরসভার মেয়র শাহাদাতপুরের আলিমুল্লাহ খিরের, তার এটি প্রথম অফেন্স, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে তাকে কিন্তু স্থানীয় তৃণমূল পর্যায়ে তার নামটি পাঠানো হয়নি, কেন্দ্রের পক্ষ থেকে জোর করে তার নাম দেওয়া হয়েছে। এবং তার মধ্যে কি গুণ দেখে এই তাকে নিয়ন্ত্রিত করা হলো, কেন্দ্রের সুপারিশ অস্বীকার করে, সেই ব্যাপারটি নিশ্চয়ই আমাদের একটু বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম। আজকে বাংলাদেশে তৃণমূলের সুপারিশ উপেক্ষা করে এই আলিমুল্লাহকে মনোনয়ন দেওয়া ছিল মেয়র হওয়ার জন্য। এই ধরনের জনপ্রতিনিধি আসলে আওয়ামী লীগ চাইছে,
না, একটা জিনিস বলি যে দলীয় নমিনেশন বা দলীয় সিলেকশনের ব্যাপারে এই আমাদের নিচের থেকে উপর পর্যন্ত এটা এক কথায় কখনো বলা যাবে না গর্ব করে যে একদম আপনার সিস্টেমেটিক ভাবে সব হয়েছে বা একদম আপনার মনোপুত সব হয়েছে। এটা হয় নাই এবং এটা হয় না কখনো। তার কারণটা হচ্ছে যে এখানে নানান আপনার ইয়ে থাকে, বিষয়াদি থাকে। তো এর পার্টিকুলারলি যখন এই কোশ্চেনটা করেছেন আমাকে যে এই পার্টিকুলার একজন, এখানে দেখা যাচ্ছে যে জানেন খালেদ ভাই, দলের ভিতরে অর্থাৎ আওয়ামী লীগের ভিতরে অথবা আমাদের জোটের ভিতরে কিছু যে আপনার দুর্নীতিপরায়ণ, তারপরে আপনার এই যে তাদের এই ধরনের দুর্বৃত্ত পরায়ণ আছে, এরকম কিছু লোকজন যে আসে নাই বা নেতাকর্মী আসে নাই, এটা অস্বীকার করি না এবং এটা অস্বীকার আওয়ামী লীগের থেকে কেউ করবে না। কারণ এই ধরনের ধৃষ্টতা রাখা উচিত না এই ধরনের কথা বলার জন্য। মানুষকে আস্থা নিতে গেলে এগুলোকে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ কিন্তু সেই কাজটি করছে, আওয়ামী লীগের নেতৃত্ব কিন্তু সেই কাজটি করছে। সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন আমাদের যে পার্টির লিডার ওবায়দুল কাদের ভাই, উনি যেটা বলেছেন যে আমরা কিন্তু ওরকম করে পরিকল্পনা করে হত্যা করি না, কিন্তু এটা কিন্তু পরিকল্পিত হত্যাকাণ্ড না এবং পার্টির থেকে বলা হয় না যে যাও ওকে গিয়ে মেরে আসো। কিন্তু মানিক শাহ হত্যা, তারপরে আপনার বালু ভাই হত্যা অথবা মঞ্জুরুল ইমাম, এই হত্যাগুলো নিশ্চয়ই মনে আছে। তখন যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, রাষ্ট্রযন্ত্র আউটরাইট অস্বীকার করেছে এবং কোন রকম ব্যবস্থা গ্রহণ করে নাই। আজকে কিন্তু দেখেন যে স্টেট মেশিনারি কি করছে, আজকে আপনার 5-6 জন অলরেডি কিন্তু জেল হাজতে চলে গেছে এবং এইমাত্র আপনি আমাদেরকে জানালেন যে ব্রেকিং নিউজে আসছে যে মূল যে আসামি তাকেও কিন্তু আইনের আওতায় আনা হয়েছে। তো আইনের আওতায় তো আইনের আওতায় দয়া করে আনেন না, দয়া করে আইনের আওতা, দেশে আইন শৃঙ্খলা আছে, আইনের আওতায় সে আসবে। কিন্তু আপনারা যা করেন, যা করতেছেন, 83 জন লোক আপনাদের দলেরই মারা গেছে, কত খবর আমরা পাই নাই, তাও তো আমরা জানি না। ওইটা আমি কন্টেস্ট করছি না, কিন্তু কন্টেস্ট করতেছেন। না না, আমি ওটা বলছি না। এখানে আপনারা এটা ভাব করতেছেন যে ওরে ধরছে, আমাদের বিরাট উপকার করছে, ওরে তো ধরবে। না না, এটা তো ধরতেই হবে। বলছি যে সদিচ্ছার রিফ্লেকশনটা একদম দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট। এখানে ট্রান্সপারেন্সি ছিল না, এখানে ট্রান্সপারেন্সি আমরা দিচ্ছি। এখন বিষয় হচ্ছে যে এই ট্রান্সপারেন্সি হয়তো আরো বেশি হওয়া উচিত ছিল, আরো আপনার বেগবান হওয়া উচিত ছিল। সেই জায়গাগুলো হয়তো কিছু আমাদের ল্যাপসেস থাকতেই পারে, বাট সেটা কিন্তু হচ্ছে, কিন্তু ইটস নট দ্যাট যে হচ্ছে না। কিন্তু রাজনীতির সাথে স্বার্থ এমন ভাবে জড়িয়ে গেছে যে তখন এক্সট্রিম পর্যায়ের লোকে যাচ্ছে। এটাই ছিল আমাদের কথা বলি যে আপনারা রাজনীতিটা আপনাদের কাছে একটা লাভজনক বিষয়ে পরিণত হয়েছে। না না, রাজনীতি কার্যত বিরোধী দল নেই, এরশাদ সাহেবের বিরোধী দল কি বিরোধী দল সেটা বুঝি না। একটি কথা বলি, যদিও পুরানো জিনিস বেশি ঘাটাঘাটি করতে চাই না, তারপরে বলি যে বাংলাদেশের রাজনীতিতে এই যে টাকাকে কোনো ব্যাপার না, মানি ইজ নো ফ্যাক্টর বা নো প্রবলেম, এই জিনিসগুলো বলে রাজনীতিতে যেই এক ধরনের দুর্বৃত্তপরায়ণ বা আপনার টাকাকে সেই লেগেসি আওয়ামী লীগ বহন করছে, বিএনপি লেগেসি সবসময় আওয়ামী লীগ বহন করে। আমি কিন্তু আগে বলেছি যে খারাপ দৃষ্টান্তকে ভালোভাবে করার চেষ্টা করছি না, কারণ এটাও সত্যি যে ওরা এনেছে, আমরা আর এটা সরাতে পারছি না। খালেদ ভাই ওই কথাটা বলি নাই, কিন্তু ওটাকে অন্যভাবে টুইস্ট করে দিন না, কারণ এখানে দর্শকরা দেখছে। আপনার কথাটা আপনি বলেন, আপনি এটা কেন বললেন যে অতীতে আমি এই জন্য বলেছি যে আপনি একটা কথা বলি, এখানে উদাহরণ দেই। আমাকে গতকাল একটা অনুষ্ঠানে আমাদের আরেক বন্ধু ব্যারিস্টার তানি আমির, উনি একটা পেপার দেখাচ্ছিলেন আমাদেরকে। উনি বললেন যে এই যে সারা বিশ্বে যে এখন যে এই যে সন্ত্রাসবাদ, তার অন্যতম একটি কারণ কিন্তু 71-এ ওই যে 195 জনকে যে ছেড়ে দিল। না না, সেগুলি বলে পুরনো হিসাবগুলো কিন্তু ক্ষত রয়ে যায় কিন্তু, এবং সেটার একটা রেশ, রিপল এফেক্ট বলে। আপনি জানেন এই ধরনের একটা রেশ থাকতে পারে, কারণ মানসিকতা, রাজু ভাই আপনার মনস্তাত্ত্বে যখন আপনার দুর্বৃত্তপরায়ণতা ঢুকে যায় এবং রাজনীতি করলে প্রফিট করা যায়, এই জিনিসগুলো কিন্তু ঢোকানো হয়েছে এবং সবচেয়ে বেশি ঢুকেছে আওয়ামী লীগের লোকের মাথায়। এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, আমি আপনার কাছে আসছি আবার কার্জন ভাই। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের গঠনতন্ত্রে আছে যে কেউ যদি দলের শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করে তাহলে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কার্যনির্বাহী সংসদের থাকে। শুধু কার্যনির্বাহী সংসদেরই যদি চূড়ান্ত ক্ষমতা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা তৃণমূল পর্যায়ে বড় ধরনের কোনো অন্যায়, অত্যাচার, অনাচার, দলের শৃঙ্খলা বিরোধী কোনো কাণ্ড? আমি যতটুকু বুঝি যে সদিচ্ছা থাকলে সবকিছুই সম্ভব, সদিচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমার বাংলাদেশে যে রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে, সেটা তো আজকে কথার মধ্যে আপনি বুঝতে পারছেন। এই সহজ কথাটা আপনাকে মানতে হবে যে রাজনীতি এখন, মানে একটা সময় যে রাজনীতিটা সেবা ছিল, এখন রাজনীতি মানে ব্যবসা। আপনার বুঝতে হবে যে ওই ছাত্র রাজনীতি থেকে শুরু করে শ্রমিক রাজনীতি, তারপরে জাতীয় পর্যায়ের যত রাজনীতি, টেন্ডার, ব্যবসা, ডিলারশিপ, কমিশন, দখল, চাঁদাবাজি, এবং রাজনীতিবিদদের এত পয়সার উৎস কোথায় আমাকে একটু বলেন না।
এবং একটা সময় কেউ, আমি মুন্নি আপা এবং রাজু ভাইকে বলবো যে পার্সোনালি নেবেন না, যে সাবেক প্রেসিডেন্ট এবং সামরিক শাসক জিয়াউর রহমান বলেছিলেন যে আই শ্যাল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান, এবং আজকে কি আওয়ামী লীগ সেই জিয়াউর রহমান সাহেবের কথাটাকে খুব সুন্দরভাবে বাস্তবায়ন করছেন? মানে আপনি বলছিলেন, আপনি সেই কথাটি বলছিলেন, কিন্তু আমার কাছে এখন যেটা মনে হয় যে সারা দেশে আপনি পরিস্থিতিটা দেখেন এবং রাজনীতির যে দুর্বৃত্তায়ন হয়েছে আপনি দেখেন। আপনার তো ঢাকা বিশ্ববিদ্যালয়তে আপনার বন্ধু বান্ধব নানা নেটওয়ার্ক, আপনি যদি মধুর ক্যান্টিনে যান এখন আপনি দেখবেন যে মধুর ক্যান্টিনে ছাত্র নেতারা যে কোটি কোটি টাকার গাড়ি নিয়ে আসে, এবং একজন ছাত্র নেতার যদি এত লাক্সারিয়াস কার থাকে তার টাকার উৎসটা কোথায়? আমাকে সেই প্রশ্নের জবাবটা দেন। এবং এখানে আমি সেদিন ডেইলি স্টারে একটা পড়ছিলাম যে আপনার বাংলাদেশে যে করাপশনের অবস্থাটা কি, একজন প্রফেসর খুব সুন্দর লিখেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে এখন এই যে রাজনীতির করাপশন, নানা করাপশন, এগুলো আমরা কথা বলতে পারি, কিন্তু পিপল হ্যাভ অ্যাকসেপ্টেড দিস, জনগণ এটা মেনেই নিয়েছে। এবং তিনি বলেছেন যে করাপশনের মূল জায়গাটা হচ্ছে যে আপনার যে মানে পাবলিকের যে মোরাল, সেটা যে আপনার করাপ্ট হয়ে গিয়েছে, দ্যাট ইজ দি রুট অফ অল করাপশন। আমরা ব্যারিস্টার শাহমাদের পাটোয়ারি আপনার কাছে আসবো, একটি বিরতি নিয়ে ফিরি। আমাদের এই গণতান্ত্রিক আচরণের যে সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার জন্য অনেকেই একটি কার্যকর বিরোধী দল না থাকাকে দায়ী করেন। সংসদে আপনারা আছেন, কিন্তু আপনাদেরকে বিরোধী দলের কোনো ভূমিকা রাখতে দেখছি না আমরা অনেকেই। এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা আমরা একটু জানতে চাইবো আপনার কাছে। আজকে বাংলাদেশে ব্যারিস্টার শাহমাদের পাটোয়ারি একটি কার্যকর বিরোধী দলের অভাবে আরো বেশি জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না সরকারের। কার্যকর বিরোধী দল আসলে কি করবে? যে দেশে অ্যাবসলিউট মেজরিটি সরকারি দলের থাকে, সেখানে বিরোধী দলের, সংসদীয় বিরোধী দলের রোল খুব একটা থাকে না। সংসদীয় বিরোধী দল কোনো বিলকে অপোজ করে ইফেক্টিভলি ওটাকে বাধাগ্রস্ত করার ক্ষমতা নাই, বাস্তব কথা। এদেশে একটা বিরোধী দল বা বিরোধী ফোর্থ পিলার অফ দ্য গভর্নমেন্ট হওয়া উচিত ছিল সংবাদপত্রের, সেটা কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। সেখানে আমরা কখনো কখনো ফিল করি যে এক ধরনের সেলফ সেন্সরশিপ কাজ করে কিনা। দেখেন সামরিক পিরিয়ড যেটা আপনারা বলেন, তখনও কিন্তু মাঝে মধ্যে সেন্সরশিপ হতো, এটা আমরা সবাই জানি। আর্মির লোকজন পত্রিকা অফিসে গেছে, কিন্তু সাংবাদিকরা কিন্তু কখনো সেলফ সেন্সর ফিল করতো না। নিজে থেকে যেটা প্রেশারাইজ করে, অ্যালুডমেন্ট অথবা অ্যাপ্রিহেনশন, দুটোই যেটাই হোক, স্টিক অ্যান্ড ক্যারট, এই দুটোর মাধ্যমে কিন্তু বিশাল অংশের একটা অংশ আপনার আমি বলবো যে তারা সত্য সম্মত প্রকাশ বা সত্য মতামত দিতে অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত অনেকেই হচ্ছে। দ্যাট ইজ এক্সেপশন, বাট অ্যাজ এ হোল আমি যেটা বলবো, যে কারণে সুশাসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেটিভ রোলটা, ইনভেস্টিগেটিভ রোল যেটা জার্নালিস্টরা ওয়ার্ল্ড ওয়াইড প্লে করে, এইটা বাংলাদেশে অনেকটা হচ্ছে না। কিছু নিদর্শন আছে, বাট 16 কোটি লোকের তুলনায় নিদর্শনগুলো খুব কম। এইখানে সুশাসনের একটা বিশাল ব্যর্থ হয়ে গেছে। আবার সরকারও সমালোচনাকারী, সে টকশো করা হোক, সাংবাদিক হোক আর যেই হোক, তাকে দ্রুত অপোনেন্ট ভাবছে। কিন্তু ব্যারিস্টার পাটোয়ারি, আপনি নিশ্চয়ই জানেন যে সাংবাদিকের কাজ হচ্ছে জিনিসটাকে সামনে নিয়ে আসা, মানে কিন্তু আমাদের দেশে যেগুলো আপনি দুর্নীতি বলেন, অপশাসন বলেন, গুম বলেন, খুন বলেন, যেগুলো আমরা সরকারের বিরুদ্ধে যাবো, তার সবটাই তো আমরা জানি। এমন তো নয় যে সেগুলো আমাদের অজানা রয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সাংবাদিকদের দোষ দিতে পারবো কিনা যে আমাকে ইনফর্ম করা হয় না? আমরা তো সবকিছু জানি। সেই কারণে আমি ইনভেস্টিগেশন বা অনুসন্ধানের মানে সাংবাদিকতার একজন ছাত্র হিসেবে আমি মনে করি আমাদের সারফেসে যেগুলো আছে সেগুলি তো আমরা সমাধান করতে পারি না। আমি দিক করে কি বার করব? অনেকগুলো নেই, তারপর প্রত্যেকে যদি তার অবস্থান থেকে কিছু দায়িত্ব পালন করে, আমরা যেটা এখন ফোর্থ হিসেবে যদি ধরেই নেই, তাহলে অবশ্যই করতে পারে। এবং সেটা করলে সরকার একটা কম্পালশন ফিল করে। সুশাসনের যে ব্যত্যয়টা আছে, এটা হয়তো সরকারের উপরমহল উন্নয়নের জোরে। আপনার কাছে কি মনে হয় যে সরকার অনেক বিষয় অনেক ইনডিফারেন্ট? কারণ হচ্ছে যে অনেক কিছুই তো আসলে সামনে আসে, সরকার তো ওগুলিতে খুব বেশি গুরুত্ব। প্রথমেই যেটা বললাম, ম্যান্ডেট সমস্যার কারণে সরকারি কর্মী নির্ভর থাকতে হচ্ছে, সরকারি প্রশাসন নির্ভর থাকতে হচ্ছে। আপনারা সাংবাদিকরা ডিগ আউট করে যদি কিছু নিয়েও আসেন, সব ক্ষেত্রে সবাই কঠোর হতে পারছে না। তার কারণ হচ্ছে, একটু ব্যঙ্গ করে বলতে হয়, জাস্টিস মোর্শেদ আইয়ুব খানকে বলেছেন, ইউ হ্যাভ কনকার্ড ইউর ওন কান্ট্রি। আওয়ামী লীগ এখন তার কর্মী দিয়ে বাংলাদেশকে কনকার্ড করে ফেলেছে, সামনে আরো ফেলতে চাচ্ছে। আপনি যদি যেটা মাঠের বিরোধী দল বা সবচেয়ে বড় যে বিরোধী দল বিএনপি আছে, সেই বিএনপির দায় কোনটা রয়েছে এই বিএনপির দায়? একটা আমি বলবো, বিএনপির মূল স্ট্রেংথটা ভোটে, এবং সেটা অ্যান্টি আওয়ামী ভোট, এটা খুব কর্মী ভিত্তিক ভোট না। সেই বিএনপির স্ট্রেংথের জায়গাটা ছেড়ে তার যে জায়গাটা দুর্বল, সেটা হচ্ছে আন্দোলন। বিএনপির আন্দোলনের ইতিহাস কিন্তু এই আপনি যদি 50 বছর 30 বছরে দেখেন, খুব সফল আন্দোলন এককভাবে বিএনপি কোনটা করেছে আমার চোখে পড়েনি। তো যে কারণে তারা তাদের স্ট্রেংথের জায়গাটা ছেড়ে
তারা যে জায়গায় উইক সে জায়গার দিকে দাবিত হয়েছে, এটা Okay. একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এই 7 বছর 8 বছর তারা ক্ষমতার বাইরে থেকেও মাঠ পর্যায়ে সংগঠন, তারা যদি সংগঠন চাঙ্গা করে এখানে তো পুলিশের কিছু করার নেই, Right. তারা যদি শান্তিপূর্ণ প্রোগ্রাম করে এখানেও কিন্তু কিছু করার নেই, সেগুলো কিন্তু ওই হচ্ছে না। জিনিসগুলো হচ্ছে না। আরেকটি বিষয় যদি একটু বলেন, এটি আমার শেষ, যে হিস্টোরিক ভাবে দেখা যায় যে মাঠের বিরোধী দল বা সংসদের বিরোধী দলের মধ্যে এক ধরনের আতাত থাকে, এক ধরনের মিল থাকে, কিন্তু বিএনপির ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে আপনারা বড় শত্রু, এটির কারণটা কি? এইটা এখন আসলে হয়তো বা 5ই জানুয়ারির জন্য জাতীয় পার্টির একটা অংশকে বিএনপি দায়ী করে, বিএনপি হয়তো বা মনে করে জাতীয় পার্টির ওই অংশ না থাকলে ইলেকশন হতো না, কিন্তু আসলে যে কোনো জিনিসের গতিপথে জাতীয় পার্টি খুব বড় একটা ফ্যাক্টর ছিল, এটা আমি মনে করি না। যেটা হবার সেটা হয়ে যাচ্ছিল, হতোই। আর এখানেও বিএনপি, যেটা আমি প্রথমেই বললাম, যে আপনি ইলেকশনমুখী রাজনীতি না করে আপনি অন্য ধরনের রাজনীতি করার চিন্তা করেছেন। অ্যাডভোকেট ফাইমান নাসির মুন্নি, আমরা কিন্তু যেটি দেখেছি যে সাংবাদিক বালু হত্যার ক্ষেত্রে, সাংবাদিক মানিক শাহ হত্যার ক্ষেত্রে মঞ্জুর ভাই। আমরা কিন্তু সরকারকে এক ধরনের ডিনায়ালের মধ্যে যেতে দেখেছি, কিন্তু এটির মধ্যে কিন্তু আপনি দেখেছেন যে মন্ত্রী এমপি তারা সোচ্চার হয়েছেন, ওই লোককে গ্রেফতার করেছেন, তিনি পালিয়ে আসলে রক্ষা পাননি। আপনি এইটিকে কিভাবে দেখেন যে আওয়ামী লীগ কোনো অন্যায়ের বিরুদ্ধে 7 জন মারা গেছে, যে নারায়ণগঞ্জে 26 জনের ফাঁসি হয়ে গেছে? খালেদ ভাই একটু জি। অ্যাড করে না, না, ছাত্রলীগ এখন add করেন না আপনি। সোচ্চার হয়েছে পর্যন্ত এটা না, ছাত্রলীগের সোচ্চার না হইলে ভালো, মানে ছাত্রলীগ যার বলতে না, পারে- এইভাবে ডিসকারেজ করা কিন্তু ঠিক হবে না। না ঠিক আছে, যখন আপনার একটা বন্ধু থাকুক। প্র্যাগম্যাটিক কাজ করছে, যে, হ্যাঁ, ছাত্রলীগের আচ্ছা, শতদোষ, আমার টাইমে কথা বলেন না। জি, জি, আচ্ছা, দাঁড়ান, বলেন, হ্যাঁ। জি, জি। আচ্ছা শুনেন, আপনি যে বললেন 8-10 বছর আগে পিছনে চলে গেছে, তাই তো? 10 বছর আগে তখন কি অবস্থায়, কি পরিপ্রেক্ষিতে, স্ট্যাটিস্টিক্সটা কি ছিল, আজকের স্ট্যাটিস্টিক্স না, স্ট্যাটিস্টিক্স কথা না, না, বলতে আপনি বুঝে গত পারেন, 8 বুঝে বছরে, পারেন আমার প্রশ্নটা। আমি প্রশ্ন আমার করছি। প্রশ্নটা হচ্ছে যে এই সরকার কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগে আসুক, আপনি কি এমন মনে করতে পারেন যে একটি অভিযোগ আনা হচ্ছে সেইটা সরকার চাপা দিয়ে রেখেছে? এরকম করছে না। সাগর রুনির ব্যাপারে তদন্ত হচ্ছে, বিচার বিভাগ আছে, র্যাব দেখছে, পুলিশ দেখছে। আমি যদি তর্কের কাছে বলি, আর সরকার তো এটি বন্ধ করে রাখেনি। আমাদের বিএনপির, আমাদের যে 1000-এর মতো নেতা কর্মী তৃণমূল থেকে তাদের যে গুম করা হলো, পায়ের মধ্যে গুলি করা হলো, হাজার হাজার, হ্যাঁ, না, না, আপনি মানুষ এই না, ঘটনার সাথে দেখবেন যে যখন আমরা মানুষ না, যখন- আমরা মানুষ না, না, হাজার হাজার টিকিট না, ওই টিকিটের জন্য- আমাদের যে বিএনপির তৃণমূল থেকে শুরু করে হ্যাঁ, হ্যাঁ। আমাদের নেতা কর্মীদের, হ্যাঁ, জি। আমাদেরকে যে গুম করা হলো, And গুম কি দাঁড়ান, করবে? দাঁড়ান, আপনারা এই বলেছেন যে গুমের আপনাদের নেতা culture, সালাউদ্দিনকে দাঁড়ান। গুম করা হচ্ছে, তাকে আবার শুনেন, দেখা যাচ্ছে সেটা ইন্ডিয়ায়। তো সরকারের আরিফ নাটক। চৌধুরীকে দেখা যাচ্ছে লন্ডনে। সেটা তো সেটা কি করবে সরকার? সরকারের নাটক ওইটা, কারণ আমরা এখন মামলা তো- করলাম, এখন তো- তখন তারা এখন তো দুদিন পরে তারেক রহমান সাহেবকে যদি না দেখা যায়, আপনারা তারেক রহমান সাহেব গুম হয়েছেন বলতে পারেন। অস্বাভাবিক কিছু না, 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 এখন তারেক রহমান সাহেবকে তো শাসন করে আনা যাচ্ছে না দেশে। শুনেন শুনেন তাকে তো ডাকা হচ্ছে। শুনেন, বিএনপির এটা তো হাসির জিনিস না। না, আমি আপনি হাসছি আমি না। বলি খালেদ, আমার মুখটা হাজার হাসি। হাজার, শুনেন, হাসি হাসি আমাদের অনেকের অনেক ইয়ে আছে, জি। সেটার ইতিহাস আছে, সেটা জি। অন্য জিনিস। দেখেন, আপনি ইলিয়াস আলী, চৌধুরী আলম, হ্যাঁ, তার সাথে আরো একটা লিস্ট আছে বিরাট বড়, প্রায় জি। হাজার খানেকের মতন। ইলিয়াস আলী এবং না, না, চৌধুরী আমাদের- আলমের মধ্যে, তাদের মধ্যে দলীয় কোন্দল ছিল, কিন্তু আপনি যদি পাশাপাশি করে দেখেন, ইলিয়াস আলী, আসাদুল্লাহ মাহমুদ আর না, না, কিবরিয়া না, সাহেব, আপনি কি 21শে আগস্ট, ঘুমটাকে justify করতে না, আমি চাচ্ছেন? আমি তাই তো এই- justify করছি না, না, না। তাহলে কিন্তু এটার অর্থটা কি? কিন্তু আমি আপনার সালাউদ্দিন যুক্তিটা বুঝতে আহমেদ, পারছি না। সালাউদ্দিন জি। আহমেদকে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার কি অবস্থায় গুম করলো, কি অবস্থায় বের হলো? সোশ্যাল মিডিয়াতে আপনিও অ্যাক্টিভ, আমরাও আছি। আপনি দেখেন নাই একজনের পর একজন ডাক্তার যে, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখে তার বাবা প্রেস ক্লাবে যে আপনার ইয়ে করলো, প্রেস কনফারেন্স করে বললো সিসিটিভি ক্যামেরার উনি কি ফুটেজ পাওয়া BNP গেছে। করেন? না, ওই বিএনপি করতে ডাক্তার কি হবে না, BNP করেন? সেটা দরকার নাই তো আপনার। তাহলে আপনি- সবাই বিএনপি করতেই হবে নট নেসেসারিলি। না, না। বিএনপি করে এরকম আমাদের প্রেস কনফারেন্স কতগুলোই পর্যন্ত আপনি দেখছেন? কতগুলো দেখছেন? না, প্রেস কনফারেন্স তো না না না, আর তার মধ্যে আমাদের বিএনপি তৃণমূলের নেতা কর্মীদের পায়ের মধ্যে যে গুলি করা হলো সেটা তো বলেন না আপনারা। আপনারা তো এক পেশে কথা বলেন। বিএনপির আপনারা তো- তৃণমূলের নেতাকর্মীদের দেখেন, পায়ের মধ্যে গুলি করা হয়েছে, আমরা নিন্দা দাঁড়ান, জানাই, কিন্তু দাঁড়ান, অন্তত পুলিশ- 10 জন যুবলীগ এবং শুনেন। ছাত্রলীগের কর্মীকে মেরে ফেলা হয়েছে গত বছর। শুনেন, পুলিশ যেখানে এনকাউন্টার মেরেছে। শুনেন, যেখানে আমাদের হাজার যুবলীগ- হাজার যুবলীগের লক্ষ কর্মীদের মেরেছে লক্ষ, কিন্তু, আপনি জানেন নিশ্চয়ই। আমরা বিএনপির এবং বিরোধী দলের ভিন্ন মতের নেতা কর্মীরা আমরা যখন ভিকটিম, মনে হচ্ছে আমি নিজের দেশে পরবাসী। কেন? কারণ আপা, আমি আপা, এই আওয়ামী লীগ ব্যাপারে আমি করি আপনার না। সাথে বিনয়ের না, সাথে একটু দ্বিমত পোষণ আওয়ামী করি। লীগ সরকার এখন না। গত বছর দাঁড়ান। ছাত্রলীগ যুবলীগের লোক সরকার- বেশি মারা গেছে পুলিশের হাতে। শুনেন, সরকার পরিসংখ্যান এখন দেখেন, পুলিশ ছাত্রলীগ- আর প্রশাসন, যেহেতু এখন যুবলীগ দুষ্ট সরকার বেশি। এখন পুলিশের মধ্যে ছাত্রলীগ যুবলীগ তাদেরকে ঢুকিয়ে দিছে। ভালো কথা, তারা এখন ওই এগুলো করছে। কিন্তু যুবলীগের মনে লোকই রেখে- মারতেছে পুলিশের, যুবলীগের লোকেরা। আছে তো, বহু মানুষ তো ঢুকছে, এগুলো তো আসবে সব পরে ভাই, এগুলো তো আছে, এগুলো তো আমরা জানি। আচ্ছা। তারপরে আরো কথা আছে, এখন ভিন দেশের দলে বলিয়ান হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব
সেটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আচ্ছা আছে? ভিনদেশে বলে মানে কি মানে কি ইন্ডিয়ার বলে এখন দেখেন সেটা কেমনে হয় শুনেন মানে কি করে ইন্ডিয়া সেটা কি করে এটা আমরা সবাই জানি সারা আপনি ওটা 16 খুবই- কোটি শুনেন বলি আমি জানি না ইন্ডিয়ার পক্ষে জানেন আমি ইন্ডিয়াকে আরেকটা দেশ শুনেন, মনে করি transport- আমি কোনোদিন মনে করি না ইন্ডিয়া বাংলাদেশের সার্বভৌমত্বের মধ্যে কোনো রকম কোনো হস্তক্ষেপ করতে পারে শুনেন, ওই শক্তি তাদের নাই ও সরকার রাখতে পারে তো না, সেই শক্তি তো না, তাদের- আমি এটা বিশ্বাস করি না, সরকার আচ্ছা, রাখতে পারে সেটা কিনা। আপনি বিশ্বাস না, করেন না, না আমি আচ্ছা বিশ্বাস আচ্ছা তো ভালোই আপনি না আপনি বিশ্বাস যেটা- এটা করতে আপনার পারেন। বিশ্বাস, আপনি না, ইন্ডিয়ার আমার কথা মনে বিশ্বাস করেন, না। আমি তত বড় মনে আমার করি না। বিশ্বাস না এটা আমি তত আমাদের মনে করি দেশে- না, আমি অত শুনেন, বড় ইন্ডিয়া না। আচ্ছা শুনেন এখন আমেরিকা- সমস্ত কিছু সরকার রাষ্ট্র চালাচ্ছে প্রশাসন আর পুলিশের উপর হ্যাঁ আর- তাই করবে না না দুষ্ট ঠিক সরকার। আছে তাই করবে দুষ্ট সরকার তাই তো করবে সরকার এখন পাখির মতন গুলি করে বর্ডারে মানুষ মারা যাচ্ছে সেটা তো আপনারা কথা বলেন না সেটা তো তারপরও আপনার প্রতিবেশী এত ভালো তো ভালো প্রতিবেশীর কাজ কি ভালো প্রতিবেশী কি করে ট্রান্সপোর্ট দেয় কত 100 একদম মানে- 92 পানির দাম পানির টাকায় না আবার- যেখানে প্রপোজ ছিল 1,500 টাকার কিছু উপরে হাজার 50 টাকা হাজার, tariff, আচ্ছা, আর এখন 50 নিচ্ছে টাকা কত? জি। এখন নিচ্ছে 195 টাকা এই যখন অবস্থা হাজার হাজার কোটি টাকা ঋণ নিতে হচ্ছে তাদের কাছ থেকে কেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র তাদের দেশে করতে পারে না আমাদের এখানে কেন রামপাল সমস্ত পরিবেশ আমাদের যে জীব বৈচিত্র্য সুন্দরবনের সেটার কোনো পরোয়া নেই তাদের দেশ থেকে তো 3 বার রিফিউজ মনে পাবরা এটা বিরতি নিয়ে আসি বিরতির পর ফিরে আসি আপনাদের কাছে ফিরে এলাম আজকের বাংলাদেশে আমরা আবার ফিরে আসি যে আজকে যে সংঘাত নিয়ে আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে আজকে একটি পত্রিকায় বলেছেন মারামারি বা অপরাধ করে রাজনৈতিক দলে কারো পদ গেছে এমন নজির কম পদ যায় রাজনৈতিক কারণে আমরা প্রশ্ন করতে চাই যে এই ধরনের যে একটা ছোট্ট জি, জি। মারামারি আর ওই গন্ডগোল করে রিসেন্টলি আমরা দেখেছিলাম কিন্তু যে পদায়ন হয়েছে প্রমোশন ওই যে ম্যাডামের গাড়ি তারা যে ভাঙচুর করলো গাড়ি ভাঙা তো তাদের জন্য ভালো মানে নিজেদের মধ্যে মারামারি করেও তাদের আসলে কোন রকম কোন না ওই গাড়ি ভাঙার পরে কিন্তু তাকে ওই রিওয়ার্ড দেওয়া নিজেদের মধ্যে হয়েছে। এবং যত রকম মারামারি করা যাবে তত আরো তারা বিভিন্ন রকম রিওয়ার্ড এটাই দেখলাম আমরা। এবং মানে রাজনৈতিক কারণে পদ যায় যে কারো এই ব্যাপারে আপনি একটু মন্তব্য শুনবো আমাকে বলছেন এটা জি রাজু ভাই আপনাকে বলছি না রাজনৈতিক কারণে পর্যায়ে সেটা একটা যেরকম ব্যাপার হ্যাঁ। আবার এখন দেখেন আওয়ামী লীগ কিন্তু সত্যিকার অর্থে কিন্তু বেশ সাম্প্রতিক সময় এটা কিন্তু ডিনাই করেন না কেউই যে অনেকগুলো অ্যাকশন নিয়েছে কিন্তু এই যে একটু আগে মুন্নিয়াপা যেটা বলছিলেন যে ওই যে জনৈক উপজেলা চেয়ারম্যান উনি যে কাজটি করেছেন প্রত্যেকটি নেতা কর্মী আওয়ামী লীগের এটাকে ডিসকার্ড করেছে বিষয়টিকে এবং এটাকে তারা তীব্র মানে ঘটনাটা ঘটে গেছে সবার সামনে না, না। দেখে গেছে মোবাইল ফোনে আর ছবি উঠে গেছে কিছু নাই, আর কিছু ওই করার জন্য। নাই It's not that only. ওই দেয়ালের দিক থেকে গেছে ওই জন্য। না, না, রাষ্ট্রীয় না, মেয়ে। তাহলে- এটা যদি- তাহলে- এটা দেখা না, যাচ্ছে তাহলে আগে যদি social সেটাই বলেন, media না তাহলে- আসলে- তাহলে বলেন যে মিডিয়া ইজ লিবারেল এন্ড ওপেন আমি তো না না এটা তো একটা সহায়ক শক্তি না না গণতন্ত্রের এটা একটা সহায়ক শক্তি আজকে আপনারা যে কথাটা বলেছেন এখানে এবং কিছুক্ষণ social আগে, media এটি বড় যে ভূমিকা রয়েছে। কোন সেটাই বলছি সবকিছু আমি। সেন্সর করা হচ্ছে হচ্ছে তো। আপনি এখানে যেভাবে কথাগুলো বলছেন হচ্ছে তো। আপনার কোন কথাটা কেটে রাখা হচ্ছে এটা একটু বলেন তো আমাকেই কতক্ষণ আপনারা প্রত্যেকটা টক শোতে আস্ত পার্টিসিপেট রাখে সেটা করছেন দেখেন না। আপনারা বরং সংসদে যদি এরকম ভোকাল থাকতেন যতটুকু ভোকাল টক শোতে তাহলে মনে হয় সংসদে সংসদে ভোকাল থাকা তো সংসদে তো স্পিকার পদে আমি বসে থাকি না সংসদে আপনাদের স্পিকার ওনারা মাইক বন্ধ করে দেয় স্পিকার এটা বলেন না খালেদ ভাই এটা কিন্তু অনেক কম কথা বিএনপি বলার যদি সুযোগ প্যাটার্ন দেখেন বিএনপি তাদের প্রস্তাবগুলি নিয়ে আলোচনা হয় না বিএনপির যদি ওটা তো সংসদের ইতিহাস কার্যতন্ত্র আছে, একটু দেখেন ইউ গো ইতিহাস। ব্যাক ইন টাইম আপনি যদি দেখেন সরকারের আমি একটু টকশোতে সেদিন বলেছি যে বিদ্যুতের দাম বেড়েছে সেই জন্য বিএনপি কে কখনো আমি দেখি নাই সংসদে উচ্চবাচ্য করতে গ্যাসের দাম বেড়েছে সেই জন্য বিএনপি শুধু কেন? সরকার পতন কিভাবে হবে শেখ হাসিনাকে কিভাবে টেনে নামানো যাবে ষড়যন্ত্র করে নামানো যাবে ঠিক আছে। এই কাজে ব্যস্ত ছিল এবং বলেন, এটা আপনি করতে বলেন। গিয়ে গণতন্ত্রের যে ব্যালেন্সিং ফ্যাক্টর গুলা সমস্ত কিছু বিএনপি ধ্বংস করেছে আজকে গণতন্ত্রের যে অবস্থা গণতন্ত্রের এটার জন্য- এটার জন্য যদি গণতান্ত্রিক ফ্যাক্টর শুনেন, ব্যালেন্সিং ফ্যাক্টর আমি শেষ করি নাই। ধ্বংস করেছে তিনজন দায়ী এটার জন্য কিসের? ওনারা- গণতন্ত্রের আজকে এই অবস্থার জন্য জি। একজন হচ্ছে বিএনপি প্রথম জন হচ্ছে বিএনপি তৃতীয় জন হচ্ছে বিএনপি এই তো, এই যে এইবার ঠিক আছে। কিন্তু আওয়ামী লীগ- যত this is দোষ, exactly যত what it is. দোষ। ওকে ওকে এইবার আওয়ামী লীগের আপনি অবস্থা আওয়ামী দেখেন লীগের আওয়ামী লীগ কিছুই পারে সশরীরে না। অবতীর্ণ এটা ঠিক করতে হয়েছে। পারে না তিনটে কাজই বিএনপির করতে আওয়ামী লীগ কিছুই চিন্তা পারে না করেন। আমি প্রফেসর হাফিজুর রহমান কাঞ্চন আপনার কাছে আসতে চাই সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলতে যে আপনি সদিচ্ছার কথা বলছিলেন যে দল থেকে সদিচ্ছা থাকলে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু আমি একটু দার্শনিক জায়গায় যেতে চাই যে আওয়ামী লীগের অস্তিত্বের খাতিরেও তো আওয়ামী লীগের আসলে এগুলো নিয়ন্ত্রণ করা দরকার কিন্তু এগুলি কি আওয়ামী লীগের আয়তার বাইরে চলে যাচ্ছে কিনা
যেগুলি আওয়ামী লীগ চায় না? হ্যাঁ, সাম্প্রতিক সময়ে আমি যে ট্রেন্ডগুলো লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আমরা তো সবাই মোটামুটি বাস্তবতা সম্পর্কে জানি যে ব্যালেন্সিং ফ্যাক্টরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কে দায়ী, কার কতটা দায়, সেটার চেয়ে বড় কথা নষ্ট হয়ে যাচ্ছে, অনেকটা গিয়েছে, এবং দেশের ভিতরে একটা একদলীয় বিষয়টি চলে এসছে। তো এইটার কারণে ধরেন যে একই দলের ভিতরে বিভিন্ন গ্রুপের ভিতরে হানাহানি হচ্ছে, মারামারি হচ্ছে, সাংসদ গুলিবিদ্ধ হচ্ছে, তারপরে জেলা পরিষদ ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, বড় ধরনের ধস নেমেছে। এই ধসের জন্য কে দায়ী? বিষয়টা হচ্ছে আবার এটা হচ্ছে গত কয়েক মাস ধরে আমি কিন্তু দেখছি যে আওয়ামী লীগের তরফ থেকে বেশ কিছু অ্যাকশনও নেওয়া হচ্ছে। একটা সময় কিন্তু আমি খুব হতাশ ছিলাম যে আপনার নারায়ণগঞ্জের শামীম ওসমানের বিরুদ্ধে মানে তার যে প্রচন্ড ইম্পালসিভ এবং একটা সন্ত্রাস, মানে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া যাচ্ছে না। এবং এখানে কিন্তু আমি দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি খুব বলিষ্ঠ একটা পদক্ষেপ নিয়েছেন যে সেলিনা হায়াত আইভি তাকে নমিনেশন দেওয়ার ব্যাপারে। আরো বেশ কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে যে এর আগে কিন্তু আমরা ওই যে কালচার অফ ইম্পিউনিটি, যে দায় মুক্তির সংস্কৃতি, সেখান থেকেও কিন্তু এই যে নারায়ণগঞ্জের 7 মার্ডার, হ্যাঁ মানে যাই হোক না কেন, কারণ অনেক ফ্যাক্টর যে অনেক বড় বড় বাহিনীর লোকজন জড়িত, তারপর বড় বড় লোকের মানে একদমই মন্ত্রী জামাই জড়িত শেষ পর্যন্ত, রায় হওয়ার শেষ পর্যন্ত কিন্তু, এবং সেখান থেকে কিন্তু বিএনপির তরফ থেকেও কিন্তু খুব ইতিবাচক কমেন্টস দেওয়া হয়েছে ওই রায়ের পরে। এবং এই যে আপনার মানে কোনো কিছু যদি আনকন্ট্রোলড হয়ে যায়, আমি যেটা মনে করি সেটা ওয়েদার বিএনপি, আওয়ামী লীগ কিংবা হোয়াট এভার মেবি দি দল কিংবা ট্রাম্প, কোনো কিছু যদি আপনার আনকন্ট্রোলড হয়ে যায়, ন্যাচারাল নিজস্ব একটা ক্ষমতা থাকে টু ব্যালেন্স ইট, এবং সেটা বাংলাদেশেও হয়েছে, আমি মানে উল্লেখ করতে চাই না, এবং সেইটা যেন না হয়। এবং আমার মনে হয় যে আমরা যতই এই তর্ক বিতর্ক করছি, আমার বাংলাদেশে মূল সমস্যা হচ্ছে যে গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো নেই, এবং সেগুলো গড়ে তোলার জন্য আমরা কোনো চেষ্টাও করছি না। আপনি যে সার্চ কমিটি, এটা একটা অ্যাডহক ব্যবস্থা, আপনি যে আইন করে এটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দিবেন, সেটাও কিন্তু আপনি করছেন না। বেশি আমাদের পার্টি এইখানে আমি আপনার কাছে জানতে চাই যে অনেক ক্ষমতা কাগজে কলমে দেওয়ার পরও যে ক্ষমতাগুলি এক্সারসাইজ করা হয় না, বারবার মেরুদণ্ড নামক একটি মানে শব্দবন্ধ বলা হয়, এর কারণ আপনি আসলে কি দেখেন? না, এর কারণ তো দুটো জিনিস আছে। এটার জন্য শুধু আপনি নির্বাচন কমিশনকে দায়ী করবেন না। যে ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না, সেখানে নির্বাচন কমিশন আসলে কি করার আছে? যেমন আপনি টাঙ্গাইলের ইলেকশনটা দেখেন, 1,93,000 ভোট আওয়ামী লীগের পক্ষে কাস্ট হয়েছে। ইজ ইট প্র্যাকটিক্যালি পসিবল? কিন্তু কি করবে ওখানে? ওখানে তো আর কেউ নাই। বাধা দেবে কারা? এজেন্ট বাধা দেবে। নির্বাচন কমিশনের কি পরিমাণ স্ট্রেংথ আছে? তারা তো ওই পারবে না, ইভেন যদি তারা ডিসিএসপির উপর নির্ভরশীল। তো যখন প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো ইলেকশন হবে, সেইখানে নির্বাচন কমিশন তার সক্ষমতা দেখানোর সুযোগ পাবে। সেই সুযোগটা বিগত নির্বাচন কমিশন খুব বেশি পেয়েছে, এটা আমি বলবো না। তাদের অনেক ব্যর্থতা আছে, আমরাই বলেছি, কঠিন ভাষায় বলেছি, কিন্তু বাস্তবতা তো সত্য যে ইলেকশনগুলো বেশিরভাগই প্রতিদ্বন্দ্বিমূলক ছিল না। দুটি বড় বা তিনটি বড় রাজনৈতিক দল যদি সহযোগিতা করে, শুধুমাত্র সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন ভালো ইলেকশন করতে পারবে। একটি দল যদি মনে করে আমি নির্বাচন সুষ্ঠু হতে দিব না, এবং সেটা যদি সরকারি দল হয়ে যায়, তাহলে কোন নির্বাচন কমিশনই বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। বিএনপির মতো বড় দল যদি সুষ্ঠু নির্বাচন না চায়, তাহলে সেটি সুষ্ঠু না হওয়া না। বড় দল সুষ্ঠু নির্বাচন চাবে না বিষয় তো তা না। বিএনপিকে তো নির্বাচন থেকে কিভাবে দূরে রাখা যায়? স্থানীয় সরকার নির্বাচনে যে 5 জানুয়ারির পরে যতগুলো হয়েছে, আপনি কি বলতে পারবেন যে একটা নির্বাচনও সুষ্ঠু হয়েছিল নাকি? স্টার্টিং ফ্রম ওই সিটি কর্ট নারায়ণগঞ্জেটা, এটা ব্যতিক্রম দিয়ে তো আপনি জেনারেলাইজ করতে পারবেন না। একটাও করা যায় কিনা সেটা বলতে না, নারায়ণগঞ্জেটা উপর দিয়ে খুব ভালো হয়েছে। তারপরও আমাদের যিনি প্রার্থী ছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সেটা বলেছে। এখন দেখেন ব্যালট পেপার নিয়ে গেছে, ওই বনে বাজারে পুকুরের পানিতে ভাসছে। দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ওই রিটার্নিং অফিসার তাকে কিভাবে তাকে এই কিছুদিন আগে একটা এলাকায় যে বাই ইলেকশন ছিল, সেখানে কিভাবে তাকে হাত পা বেঁধে সমস্ত তার ওই ড্রয়ারের মধ্যে ব্যালট গুলো সিল মেরে ভর্তি করে বক্সের মধ্যে দিয়ে, তারপর আরো কিছু না, আমি একটা কথা বলি, শুধু সার্চ কমিটি নিয়ে আমাদের দলের মহাসচিব ওনার হতাশা ব্যক্ত করেছেন। আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেখানে যেই নির্বাচন, শুধু নির্বাচন কমিশন একটা গঠিত হবে আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে, সেটাই না। নির্বাচনকালীন সরকার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন 5 জানুয়ারির আগে সর্বদলীয় যে প্রস্তাব উনি আমাদের নেত্রী বেগম জিয়াকে দিয়েছিলেন, দেশনেত্রী বেগম জিয়াকে, সেটাতেই উনি যদি ফেরত যায়,
তাহলেই দেশের গণতন্ত্র বাঁচে। জি, হ্যাঁ, সেটাতে তার আর ফেরত যেতে- নির্বাচন BNP না সেটা তো ফেরত যেতে হবে আলটিমেটলি। বিএনপির যে মানে এখন যে বক্তব্য তাতে করে বোঝা যাচ্ছে বিএনপির মনোপত নির্বাচন কখনো হবে না, কারণ বিএনপি ইলেকশন চায়, যে ইলেকশনে বিএনপি ক্ষমতা যেতে পারবে। তালগাছ এরকম আমার, ইলেকশন- আপনারা তো এরকম নির্বাচন ইলেকশন করেন। বাংলাদেশে কখনোই হয় না। ইভেন নারায়ণগঞ্জে নির্বাচন তালগাছ আমার নির্বাচন করে করে এই পর্যন্ত আনছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, ডক্টর আফজাল এই হাসান সিচুয়েশনে কি আওয়ামী লীগ এবং নির্বাচনে যেত? ব্যারিস্টার BNP শাহীন যদি- আজাদ পাটোয়ারি, কোনোদিন আপনাদের যেত, অনেক ধন্যবাদ। জিজ্ঞেস এই ছিল আজকে বাংলাদেশে দেখা চাই কাল এই সময়। শুভরাত্রি।